আজকে আমরা শুরু করতে চলেছি থার্মোডায়নামিক্সের থার্ড লেকচার। আজকের লেকচারে আমরা পড়ব থার্মোডায়নামিক কিছু প্রসেসের সম্পর্কে, যেগুলো হচ্ছে আইসোথার্মাল প্রসেস বা অ্যাডিয়াবেটিক প্রসেস। তো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো আমরা প্রথমে পড়তে চলেছি আইসোথার্মাল প্রসেস। আমরা এইটা প্রথমে পড়তে চলেছি, যাকে বাংলাতে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। তোমরা বাংলা নামটা মনে রাখবে, কারণ বাংলা দিয়ে কোশ্চেনের ক্ষেত্রে কাজে লাগবে। আর ইংলিশে বলছে আইসোথার্মাল প্রসেস। এখন কথা হচ্ছে যে এই প্রসেসটা কাকে বলে, কি এই প্রসেসটা, সেটা জানার জন্য দেখো আমরা এইভাবে ব্যাখ্যা করছি। বলছে মানে এটা একটা তাপগতিবিদ্যার প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা দৈনন্দিন জীবনে ঘটে থাকে অনেক জায়গায়। তো প্রক্রিয়াটা কি, প্রক্রিয়াটা থেকে কি জানা যায়, এতটুকুই বলবো। সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো গ্যাস সিস্টেমের বা গ্যাসের সিস্টেম, অবশ্যই বলবা, কেন আমরা এখানে কোনো গ্যাস সিস্টেম নিয়েই আলোচনা করব, যেটা সারাউন্ডিংসের থেকে আলাদা করে রাখা রয়েছে। তো কোনো একটা গ্যাস সিস্টেমের যদি উষ্ণতা কনস্ট্যান্ট থাকে, মানে ধ্রুবক থাকে, চাপ আয়তন এগুলো পরিবর্তন হয়, তখন তাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কি, এখানে টি কনস্ট্যান্ট, মানে বলেছি আমরা তাপগতিবিদ্যা পড়তে গিয়ে টি দিয়ে প্রকাশ করব হচ্ছে উষ্ণতা, ভি দিয়ে প্রকাশ করব হচ্ছে আয়তন। এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিবে। পি দিয়ে প্রকাশ করব চাপ, আর ইউ দিয়ে প্রকাশ করব অভ্যন্তরীণ শক্তি, আর ডাব্লু দিয়ে প্রকাশ করব হচ্ছে কার্য, মানে কত কার্য করেছে সিস্টেমটা বা গ্যাসটা, যাই বলো না কেন। তাহলে যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, তার মানে উষ্ণতা কনস্ট্যান্ট থাকে, সেই প্রক্রিয়াকে বলা হয় আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। তাহলে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া মানে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট, আর বাকি চাপ আয়তন সব পরিবর্তন হবে, খালি এইটাই কনস্ট্যান্ট থাকে। ওই জন্য টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট লিখেছি। তো এবার আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন অফ স্টেট কি, এটার ইকুয়েশন অফ স্টেটটা জানতে হবে। ইকুয়েশন অফ মানে আমি শর্টে লিখছি স্টেট, মানে এটাকে বলা হয় অবস্থার সমীকরণ কি, সেটা মানে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসের অবস্থার সমীকরণ, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। মানে তোমরা যেটা বয়েলস লতে পড়েছিলে, কেন বয়েলস লতে তো টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, তার মানে পি আর ভি চেঞ্জ হবে। মানে চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে, এরকম ব্যাপার। মানে চাপের সঙ্গে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। কারণ আমি প্রথমেই বলেছি যে আইসোথার্মাল প্রসেস মানে যে প্রসেসে গ্যাসের উষ্ণতার পরিবর্তন হয়, গ্যাস সিস্টেমের উষ্ণতা ধ্রুবক থাকে, পরিবর্তন হবে চাপ আর আয়তন। তোমরা জানো কোনো পাত্রের মধ্যে গ্যাস রয়েছে, চাপ বাড়িয়ে দিবা, আয়তন কমে যাবে, চাপ কমাবা আয়তন বেড়ে যাবে। তার মানে টেম্পারেচারটা শুধু কনস্ট্যান্ট থাকে আইসোথার্মাল প্রসেসের জন্য। এখন আমরা এই আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন অফ স্টেট জেনে গেছি। এখন আমরা কি করব, এই প্রসেসে কোনো গ্যাস যদি এই প্রসেসের মধ্য দিয়ে যায়, তাহলে তার জন্য কৃতকার্য বার করব। ঠিক আছে, তো সেটা আমরা করব এখন। তো দেখো কিভাবে করছি। আমরা তো জানি যে যে কোনো তাপগতীয় সংস্থার কৃতকার্য ডাব্লিউ ইকুয়ালস টু হয় পিডিভি। এইবার
আমরা আইসোথার্মাল প্রসেস করি বা অন্য প্রসেস করি বা আরো অন্য কোনো প্রসেস করি, আমার কৃতকার্য ফর্মুলা এটা দিয়ে স্টার্ট করতে হবে। সরি, এটা ডিডাব্লিউ, ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি। এবার দেখা যাক এখানে মান টান বসিয়ে কি আসছে। তো একটু তোমাদের ইন্টিগ্রেশন লাগবে এই জায়গাটাতে, আমি ইন্টিগ্রেশনটা পাশে না হয় একটু বলে দিব হালকা করে। তো আইসোথার্মাল প্রসেস মানে সমষ্ণ প্রক্রিয়া যেখানে উষ্ণতা ধ্রুবক থাকছে, বেশ। তো আমি যখন কৃতকার্য বার করব ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, এবার আমরা জানি তো আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে উষ্ণতা ধ্রুবক থাকলে চাপ আর আয়তন দুটোই পরিবর্তনশীল, মানে চাপ বাড়াবা আয়তন কমবে, চাপ কমাবা আয়তন বাড়বে। তাহলে একে অপরের সঙ্গে যদি পরিবর্তনশীল, তাই জন্য আমরা কৃতকার্য যে রাশিমালাটা বার করব তাহলে দুটোই পরিবর্তনশীল রাশি রাখা যাবে না, যে কোনো একটা পরিবর্তনশীল রাশিকে সরাতে হবে। তো আমরা ন্যাচারালি জানি না বয়েলস ল কি জানি, মানে সরি বয়েলস ল কেন বলছি, আদর্শ গ্যাসের সমীকরণ জানি তো, আইডিয়াল গ্যাসের যেটা ইকুয়েশন পিভি ইকুয়ালস টু, আচ্ছা আমি এটা এখানে লিখি, পিভি ইকুয়ালস টু এনআরটি। আমি যদি এন ইকুয়ালস টু 1 মোল ধরে নেই তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এইখানে দেখো পিভি ইকুয়ালস টু আরটি চলে আসবে। এইখান থেকে আমি পি এর ভ্যালুটা চেঞ্জ করে নিতে পারি আরটি বাই ভি, কারণ এখানে ডিভিটা ভেরিয়েবল আর পিটা তো ভেরিয়েবল, তো দুটো ভেরিয়েবল রাখা যাবে না, তো ওই জন্য পি কে রিপ্লেস করে দেবো। তাহলে দেখো পি কে যদি রিপ্লেস করি তাহলে ডিডাব্লিউ ইকুয়ালস টু কত হলো, আরটি বাই ভি। বুঝলে তো ব্যাপারটা? কৃতকার্যতে পি আর ভি আছে, পি আছে আর ডিভি আছে, ভি তো নেই। তো ডিভি আছে ভেরিয়েবল, ঠিক আছে, ওই জন্য ডিভি দিয়েছে, কিন্তু পিটাও ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল রাখা যাবে না। তাই পি কে চেঞ্জ করে দিলে দেখো এখন আর তো কনস্ট্যান্ট বাদ দাও, আর টি মানে উষ্ণতা মানে টেম্পারেচার, যেটা কনস্ট্যান্ট আইসোথার্মাল প্রসেসের জন্য, তাহলে শুধুমাত্র ভেরিয়েবল হলো ভি, তাহলে ভি আছে আর ডিভি আছে, কোনো চাপ নেই। মানে শুধু ভি কেই রাখতে পারবো, সে ডিভি রাখি ভি রাখি যা খুশি, ভি স্কোয়ার রাখি ভি টু দি পাওয়ার 4 রাখি, শুধু ভি কেই রাখতে পারবো। বাকি যদি কাউকে রাখতে পারি তারা কনস্ট্যান্ট হতে হবে। তাহলে বাকি যারা আছে তারা কনস্ট্যান্ট। আগে হচ্ছিল পি আর ডিভি, পিও ভেরিয়েবল ভিও ভেরিয়েবল, এখন আসলো আর টি ডিভি বাই ভি, মানে এখন কোনটা আসলো এরকম আর টি ডিভি বাই ভি। তাহলে এখন দেখো ভিটা শুধু ভেরিয়েবল আর 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 টি তো কনস্ট্যান্ট, তাদেরকে রাখতে পারি, কনস্ট্যান্ট নামকে রাখা যায়। তো এখন আমি এটাকে মোট কৃতকার্য বার করব, তো মোট কৃতকার্য বার করতে হয় ইন্টিগ্রেশন করে। তো আমি তোমাদের এখানে একটু ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা শিখাবো, এটা মুখস্থ রাখবে। যে ধরো, যদি ধরো এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স হয়, আর এখানে লিমিট ধরো 1 থেকে 2 বলেছে, তাহলে ইন্টিগ্রেশন কত হবে এটার? ইন্টিগ্রেশনের হবে, সেটা হচ্ছে এক্স এর পাওয়ার কত আছে এন, তাহলে এক্স এর পাওয়ারের সঙ্গে 1 বেড়ে যাবে, আর নিচে চলে আসবে ওই কনস্ট্যান্টটা, মানে কত এখানে এখানে এক্স টু দি পাওয়ার এন আছে, তার যদি ইন্টিগ্রেশন করি তাহলে ওর পাওয়ারের সঙ্গে 1 বেড়ে যায়, তার মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। আর নিচে ওই পাওয়ারটা এখন কত হলো এন প্লাস 1, ওইটা দিয়েই ভাগ হয়ে যাবে, মানে এইটা একটু গোল করছি না, তাহলে এই হচ্ছে অ্যান্সার। এবার যদি তুমি লিমিট বসিয়ে যদি থার্ড ব্র্যাকেটে দিয়ে এখানে 1 থেকে 2 করতে হবে। এটা মানে কি? এটা মানে হচ্ছে হলো একবার এক্স এর আপার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট। তাহলে যখন তুমি লিমিটটা বসাবে তখন নিয়ম হচ্ছে, এটা তো কনস্ট্যান্ট এন এর একটা ভ্যালু ধরো সাপোজ, আচ্ছা তাহলে আমি একটু এক্সাম্পল করে দেখাই, তাহলে এইটা ক্লিয়ার করে দিই। দেখো এইখানে এরকম করে দেখাতে পারি, ধরো এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন 1 to 2, তার মানে কি হবে, এক্স এর পাওয়ার কত আছে 2, তাহলে এক্স টু দি পাওয়ার 2 + 1, তাহলে কত হলো 3, তাহলে নিচে 3 হয়ে গেল, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে লিমিটটা থাকবে 1 to 2। তো প্রথমে আপার লিমিটটা বসে, মানে আপার লিমিট কত আছে 2, তাহলে প্রথমে 2টা বসবে, মানে কি তুমি এক্স এর ভ্যালু 2 বসাবা, তাহলে এক্স এর ভ্যালু 2 বসালে 2, আর ওর পাওয়ার কত আছে 2 একে 3 2 কিউব, আর নিচে 3 থাকলো থাকলো। আপার লিমিট বসানোর পরে অলওয়েজ মাইনাস হবে, এটা ফর্মুলা, মানে ইন্টিগ্রেশন করার লিমিট বসানোর ফর্মুলা। মাইনাস লোয়ার লিমিট তুমি বসাও, মানে এক্স এর ভ্যালু তুমি 1 বসাও, তাহলে এক্স এর ভ্যালু 1, তার পাওয়ার কত আছে 3,
আর নিচে 3, এইটা করলে তোমার আনসার বেরোবে। বুঝলা ইন্টিগ্রেশন করার যেটা সিস্টেম। কিন্তু আমাদের এখানে এবার একটা যেটা ইন্টিগ্রেশন আছে তারও একটা ফর্মুলা আছে। তো সেইটা দেখো, এটা তো জানলা। এখানে ধরো একটু নিচে যদি দেখাই, আর একটা ইন্টিগ্রেশন আছে, যদি ডিএক্স বাই এক্স হয়, এবার নিচে কিন্তু শুধু এক্সই থাকতে হবে। যদি নিচে এক্স স্কোয়ার থাকে তাহলে কি করবা, নিচে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে তুমি এরকম করো যে এক্স স্কোয়ারটাকে ওপরে তুলে নিয়ে যাও, মানে -2 × dx। তখন ইন্টিগ্রেশনের ফর্মুলায় যে যেটা বললাম, এই যে এটা তো ন্যাচারাল ফর্মুলা, x⁻n × dx, এটার ইন্টিগ্রেশন কত হবে, x⁻n+1 /n+1। এই যে ফর্মুলা, এই ফর্মুলা ফেলে দিবা, তোমার ম্যাথের স্যার ইন্টিগ্রেশন শেখাবে তোমাদেরকে। তাহলে যদি নিচে x³ থাকে তাহলে উপরে তুলে নিয়ে চলে গেল, তাহলে x⁻², তাহলে ইন্টিগ্রেশন করো, কত হবে, এটা যদি করি এখানে যদি লিখি, তাহলে x⁻², তার সাথে 1 যোগ হবে, এটা ক্যালকুলেশন করলে কত হয়, উপরের পাওয়ারটা -1, নিচে -1 হয়ে গেল। যদি x⁻³ থাকতো এখানটায়, তাহলে x⁻³ থাকতো, এখানে উপরে হয়ে যেত -3, তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কত হতো, x⁻³ + 1, তাহলে হলো -2, নিচে হয়ে গেল -2। আর লিমিট থাকলে লিমিট বসাবে, না থাকলে বসাবে না, সবসময় লিমিট থাকবে এরকম কোনো মানে নেই। কিন্তু কিন্তু যদি এই রকম হয় যে এইখানটায় যদি এরকম জিনিস হয়ে যায় যে ধরো ডিএক্স বাই শুধু এক্স আছে, এক্স এর পাওয়ার 1 আছে, তাহলে আবার এই সমস্ত ফর্মুলা কাজ করে না। তখন ওটার অ্যান্সার হয়ে যায় ln এক্স। মানে এটা কিন্তু লগ না, মানে এটা লগ বলতে পারো তুমি, এটাকে অর এইভাবে লিখতে পারো যে আমি এখানে লিখছি, এটাকে তুমি লিখতে পারো হচ্ছে, আচ্ছা আমি এখানে একটু জায়গা কম, এটার অ্যান্সারটা হবে তাহলে ln এক্স, অথবা তুমি এটাকে লিখতে পারো লগ বেস e × এক্স, লগ এক্স বলা হয়। তো লগের বেস যদি হয় তাকে ln বলে। অনেকে আবার ভুল করে এরকম লিখে দেয় log 10 × এক্স, হবে না, 10 বেসে না, এটা এটা ভুল, এটা লগ ই বেসে। তাহলে তুমি যদি লগ এইভাবে LOG লেখো তাহলে লগ বেস ই এক্স লিখতে হবে। আর যদি ভাবো না লগ বেস ই লিখবো না, তাহলে শুধু ln লিখে দাও, বুঝে যাবে বেস ই। ওই জন্য আমরা lnটাই লিখবো, বুঝে যাবো বেস ই। ওকে, তো তাহলে দেখো এইখানে যদি আমি ইন্টিগ্রেশন করি, একটু আমার দেখতে হবে মাঝে মধ্যে ভিডিওটা আটকে যাচ্ছে কিনা। তাহলে এইখানে ডিডাব্লিউর ইন্টিগ্রেশন হলো, এখানে আরটি থাকলো, ডিভি/ভি, এই ইন্টিগ্রেশন। এবার লিমিট তো বসাবো এখানে আমি। তো ধরে নিচ্ছি আমার ইন্টিগ্রেশনের লিমিটটা হবে কোনো সংখ্যা না, ধরছি প্রথমে আয়তন ছিল v1, কেন যেহেতু এখানে ভি ভেরিয়েবল, তাহলে ভি এর লিমিট বসাবো, v1 থেকে v2 হয়েছে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, এখানে ছোট্ট করে বলে দিই, শুধু যদি ধরো ডিএক্স থাকে তার ইন্টিগ্রেশন হয়ে যায় এক্স, শুধু যদি ডিএক্স থাকে, আর কেউ নেই তার সাথে, হ্যাঁ কনস্ট্যান্ট থাকতে পারে, ধরো এখানে একটা 2 আছে, তাহলে 2টা বাইরে বেরিয়ে চলে আসবে, কনস্ট্যান্ট তো অটোমেটিক্যালি বাইরে বেরিয়ে যায়। তো কনস্ট্যান্ট গুলোকে না ধরে যদি শুধু ভেরিয়েবল এক্স আর শুধু ডিএক্স আছে, কোনো এক্স টেক্স নেই, তাহলে তার ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, তার ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স ডিএক্স এর। বা ধরো এখানে শুধু এরকম আছে, ধরো এখানে একটা 3 আর এখানে ডিএম আছে, তাহলে 3টা বেরিয়ে যাবে, তাহলে তুমি এইভাবে লিখতে পারো, শুধু ইন্টিগ্রেশন কার হবে, ডিএম এর, ডিএম এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, ডিএম এর ইন্টিগ্রেশন হয়ে যাবে তোমার ইন্টু এম। তাহলে শুধু ডিএক্স ডিএম ডিপি, এদের ইন্টিগ্রেশন ডিপি পি হবে, ডিএম এর এম হবে, এরকম। তাহলে আমি এই দিকটা মুছে দেই। তাহলে দেখো, তাহলে এখানে ডিডাব্লিউর ইন্টিগ্রেশন কত হবে, ডিডাব্লিউর ইন্টিগ্রেশন হয়ে গেল ডাব্লিউ, আর এখানে আর আর টি তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাইরে নিয়ে চলে আসলাম, ইন্টিগ্রেশনের মধ্যে শুধু থাকছে হচ্ছে ডিভি/ভি, লিমিটটা কত হবে v1 থেকে v2। এবার বলেছিলাম dx/x এর ইন্টিগ্রেশন কি হয়, ln x, তাহলে ডিভি/ভি এর ইন্টিগ্রেশন কি হবে, ln v। তাহলে হয়ে গেল আরটি ইন্টু ln, আরটি তো বাইরে পড়ে থাকলো, ইন্টিগ্রেশনটা শুধু হলো ln v। এবার তোমাকে লিমিট বসাতে হবে, যেহেতু লিমিট আছে v1 থেকে v2। তাহলে লিমিট বসানোর নিয়ম বা সিস্টেম কি বলেছিলাম, যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো আপার লিমিট কত আছে v2, আর লোয়ার লিমিট কত আছে v1। তাহলে এখানে আরটি থাকলো,
তাহলে আপার লিমিট ভি টু মানে হচ্ছে এলএন ভি টু মাইনাস এলএন ভি ওয়ান। আচ্ছা, তাহলে আর টি কনস্ট্যান্ট থাকলো। এবার লগ এক্স মাইনাস লগ এ মাইনাস লগ বি কি হয়? লগ এ বাই বি। তাহলে একবারে লিখে দিচ্ছি এলএন ভি টু বাই ভি ওয়ান। তাহলে এইটা হচ্ছে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন পেলাম। আইসোথার্মাল প্রসেস মানে সমস্ত প্রক্রিয়ায় যদি কোনো গ্যাস ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, তাহলে সেই গ্যাস সিস্টেমের ওয়ার্ক ডান মানে কৃতকার্য বার করতে গেলে তোমাকে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান। এবং এই ডেরিভেশনটাও আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বুঝে গেছো? এবার যদি বলে এন মোল গ্যাস, যদি বলে ফর এন মোল গ্যাস যদি বলা হয়, তাহলে জাস্ট এই ডাব্লিউ ইকুয়ালস টু এখানে একটা এনআরটি হয়ে যাবে, এল এন ভি টু বাই ভি ওয়ান। তাহলে এটাও মনে রাখতে পারো, মানে এটাই মনে রাখবে অ্যাকচুয়ালি, এন হচ্ছে মোল সংখ্যা, ওই সিস্টেমটা গ্যাস সিস্টেমের কত মোল গ্যাস নেওয়া হয়েছে। ব্যাস হয়ে গেল। এইবার একটু ওই চলে আসি পরের প্রসেসে। ঠিক আছে, তাহলে এটা মুছে দিব। ও, আর একটা জিনিস বলতে ভুলে গেলাম। এইখানে বলি, এটা মুছে দিই, তোমাদের তো এটা হয়ে গেছে, যে এই যে সমস্ত প্রসেসে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট যেটা লিখলাম, তাহলে এই লেখচিত্রটা কিরকম হবে? গ্রাফটা মানে ধরো যদি আমি এরকম করি, এক্স অ্যাক্সিস বরাবর আয়তন দিলাম আর ওয়াই অ্যাক্সিস বরাবর পি দিলাম, তাহলে এটা কার সমীকরণ? মানে এক্স অ্যাক্সিস বরাবর কি দিয়েছি? আয়তন। তাহলে ভি মানে তুমি বলতে পারো এক্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি দিয়েছি? পি, তার মানে পি মানে বলতে পারো ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে কি এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এটা কার সমীকরণ হয়? বলো, এটা জানা আছে? স্ট্রেট লাইন হবে? স্ট্রেট লাইন তো হবেই না, বুঝতেই পারছো, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। বৃত্ত হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অধিবৃত্ত, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে বলা হয় পরাবৃত্ত বলা হয়, না হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটার গ্রাফটা কিরকম হয়? এটার গ্রাফ হচ্ছে এরকম হবে, বুঝেছো? তাহলে এই হচ্ছে, যদি সমস্ত প্রক্রিয়ার যদি তুমি ইকুয়েশন অফ স্টেট দিয়ে গ্রাফ আঁকতে চাও, এদিকে ভি এদিকে পি, তাহলে এইরকম হবে। এটা হচ্ছে হাইপারবোলার গ্রাফ মানে পরাবৃত্তর লেখচিত্র। এরকম পরাবৃত্তর ইকুয়েশন হয়, ম্যাথামেটিক্সে পড়বে তোমরা, মনে রাখবে এটা। কেন তুমি, আচ্ছা তোমরা এরকম মুখস্থ করতে যেও না কিন্তু, যে ও পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট সমস্ত প্রসেস গ্রাফ এরকম হবে, ওইটা মুখস্থ করবা না। মুখস্থ করবো কোনটা? দেখো যে এটা কোন ইকুয়েশনের সঙ্গে সমান। এটা সরলরেখার সমীকরণ, এই যে এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা সরলরেখার সমীকরণ, না বৃত্তের সমীকরণ, না অধিবৃত্ত, না উপবৃত্ত, না পরাবৃত্ত, কার সমীকরণ? এটা তুমি মুখস্থ রাখো। তোমাদের সব জিওমেট্রিতে আছে, ম্যাথামেটিক্সে, সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, অধিবৃত্ত ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স, পরাবৃত্ত এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এরকম সমীকরণগুলো মুখস্থ রাখতে হবে যে কার কোনটা, তবেই তুমি ফিজিক্সের যে কোনো গ্রাফ ওই মানে প্রক্রিয়ার মানে প্রসেসের নাম দিয়ে আর করবে না। বয়েলসের সূত্র ওরকম ওরকম ভাবে না, ইকুয়েশন দেখে মনে রাখো। তাহলে এটা যেহেতু পরাবৃত্ত তাই এরকম গ্রাফ হবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা চলে যাই এবার নেক্সট, হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া মানে অ্যাডিয়াবেটিক প্রসেস।